আচ্ছা চলো আমরা স্টার্ট করি। সো আমরা আমাদের হচ্ছে যে লেকচার টুতে দেখেছিলাম যে তোমার সিকোয়েন্স অফ ফাংশনস অফ সার্কিট ব্রেকার যেখানে ছিল দ্য ইলেকট্রিক আর্ক ইজ ডিস্টিংগুইশড। তোমরা যদি রিকল করতে পারো অথবা আমি আবার দেখাই, এই যে সিকোয়েন্স অফ ফাংশনস অফ সার্কিট ব্রেকার দেখতে পাচ্ছ, দেখা যায়, এটা দেখা যায়। জি স্যার। জি স্যার, দেখা যায়। এখানে তোমার ইলেকট্রিক আর্ক যেটা তৈরি হতো কন্টাক্ট গ্যাপের অ্যাক্রসে, সেই ইলেকট্রিক আর্কটাকে আমাদের নিভাইতে হবে। সো আমরা বলছি দ্য আর্ক ইজ এক্সটিংগুইশড when AC কারেন্ট ইজ জিরো। ওকে, সো তার মানে এই ইলেকট্রিক আর্ক যেটা তৈরি হলো এবং এই ইলেকট্রিক আর্কের মধ্যে দিয়ে তোমার ফল্ট কারেন্ট ফ্লো করে, দ্যাট ওয়াজ দ্য কনসেপ্ট। এখন এই ইলেকট্রিক আর্কটাকে সামহাও তোমার রিমুভ করতে হবে। রিমুভ যদি করতে পারো দেন, অনলি দেন তোমার এই কন্ট্যাক্টটা পুরোপুরি ওপেন হবে এবং তখন আসলে বলতে পারবা যে ফল্ট ক্লিয়ারেন্স ইজ কমপ্লিটেড বা ফল্ট ইন্টারাপশন ইজ কমপ্লিটেড। এখন যতক্ষণ পর্যন্ত এখানে ইলেকট্রিক আর্ক থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমার সিস্টেমে ফল্ট কারেন্টটা আছে। ক্লিয়ার? জি স্যার। এটা কি বোঝা গেছে? জি স্যার। ওকে, এখন আমরা এই লেকচারে আসলে আমি যেটা তোমাদেরকে দেখানোর জন্য এটা বের করলাম যে এই ইলেকট্রিক আর্কটাকে আসলে কিভাবে আমরা নিভাবো, চলো সেটা আমরা একটু দেখি। ওকে, সো মোডস অফ অর্কেস্ট্রেশন মানে আসলে বোঝানো হয় যে ইলেকট্রিক আর্কটাকে আমরা কিভাবে নিভাইতে পারি। সো দেয়ার আর টু মেথডস টু এক্সটিংগুইশ দ্য ইলেকট্রিক আর্ক। একটাকে আমরা বলতেছি হাই রেজিস্ট্যান্স আর্ক ইন্টারাপশন মেথড, আর আরেকটাকে আমরা বলতেছি হচ্ছে লো রেজিস্ট্যান্স বা জিরো পয়েন্ট আর্ক ইন্টারাপশন মেথড। ওকে, সো হাই রেজিস্ট্যান্স আর্ক ইন্টারাপশন মেথডে আসলে যেটা করা হয় যে এই যে ইলেকট্রিক আর্ক যে পাথটা দিয়ে ফ্লো করে সেই পাথের রেজিস্টিভিটির পরিমাণটা আমরা বানাই দিব। তো দেখো কারেন্ট ফ্লো করার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে যদি তুমি চিন্তা করে দেখো, আই মিন আমি যদি তোমাদের এখানে একটু হেল্প নিই, ধরো এটা তোমার সোর্স, ওকে, পাওয়ার সোর্স, এটা ধরো তোমার ইলেকট্রিক আর্ক, রাইট? তো এখন এই ইলেকট্রিক আর্কের একটু কারেন্টটা তুমি তখনই বন্ধ করতে পারবা যখন তুমি সোর্সটাকে অফ করে দিবা, দ্যাট মিন্স জেনারেশনকে অফ করে দিবা। সো দ্যাট ইজ নট দ্য প্র্যাকটিক্যালি ফিজিবল সলিউশন। জেনারেশনকে আমরা আসলে অফ করতে পারি না, এটা অনেক ধরনের প্রবলেম আছে। তোমরা পাওয়ার স্টেশন করতেছো, সেখানে তোমরা দেখবা স্পেশালি থার্মাল পাওয়ার প্ল্যান্টে আসলে জেনারেশন অফ করার পরে এটাকে প্ল্যান্টটাকে আবার রিস্টার্ট করতে ইট টেক সাম টাইম। ওকে, সেই জন্য এটাকে আমরা অফ করি না। পার্টিকুলার যে কোনো একটা ছোট সেকশনে ফল্ট হলে আমরা যদি বারবার পাওয়ার স্টেশনটাকে অফ করে দিই, তো ইট নেভার এ অপশন। আরেকটা অপশন হচ্ছে যে ধরো আমি এখানে 1 ভোল্ট সোর্স আছে আমার, ফর এক্সাম্পল এখানে 1 ওহম রেজিস্ট্যান্স আছে, অলরাইট? সো 1 রেজিস্ট্যান্স যদি হয়, তুমি যদি এখানে কারেন্টটা চিন্তা করো, কারেন্ট I ইজ ইকুয়ালস টু সিম্পলি V ডিভাইডেড বাই R। সো সেটা যদি করো 1 ভোল্ট ডিভাইডেড বাই 1 ওহম, দ্যাট মিনস 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করতেছে, অলরাইট? সো দিস ইজ সিগনিফিক্যান্ট অ্যাম্পিয়ার। এখন যদি আমি এটাকে 1 ওহম রেজিস্ট্যান্স কে যদি আমি 1 কিলো ওহম রেজিস্ট্যান্স করি, সো ইট উইল বি 1 মিলি অ্যাম্পিয়ার। অবভিয়াসলি আমি যদি এই রেজিস্ট্যান্সের মানটা 1 কিলো থেকে 1 মেগা ওহম করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কারেন্ট উইল বি 1 মাইক্রো অ্যাম্পিয়ার, তাই তো? তো তার মানে আমি রেজিস্ট্যান্সের মানটা যত বেশি ইনক্রিজ করব কারেন্টের মানটা তত কমতে থাকবে। আমি যদি সাফিসিয়েন্ট এটাকে ধরো আমি যদি 100 মেগা ওহম রেজিস্ট্যান্স করি, 100 মেগা ওহম রেজিস্ট্যান্স, থিওরিটিক্যালি তখন তোমরা এখানে কিছু কারেন্ট পাবা। কিছু কারেন্ট পাবা বলতে হচ্ছে এই কারেন্টের মানটা তখন দেখা যাচ্ছে যে ইট উইল বি লাইক দিস 0.01 মাইক্রো অ্যাম্পিয়ার। তো 0.01 মাইক্রো অ্যাম্পিয়ার আসলে তোমার থিওরিটিক্যাল ক্যালকুলেশন থেকে কারেন্ট আসে, বা প্র্যাকটিক্যালি যেটা হয় এই 1 ভোল্ট সোর্সের তোমার এতটুকু ক্ষমতা নাই যে ও আসলে 100 মেগা ওহম রেজিস্ট্যান্সের বাধাটাকে অতিক্রম করে এই পাশে ইলেকট্রন গুলোকে ফ্লো করায়। সো হুইচ ইভেন্চুয়ালি কামস টু দ্য ডিসিশন যে আসলে অ্যাকচুয়ালি এই কারেন্টের মানটা জিরো, দ্যাট মিনস নো কারেন্ট উইল ফ্লো ইন দিস পাথ। কেন সেটা হবে না? বিকজ দ্য রেজিস্টিভিটি অফ দিস রেজিস্ট্যান্স ইজ হিউজ। এত হাই রেজিস্ট্যান্সের কারণে তোমার এই 1 ভোল্ট সোর্সটাকে বা এই সোর্সে তোমার ক্ষমতা নাই যে এটাকে ওভারকাম করে কারেন্ট ফ্লো করে। সো খেয়াল করে দেখো, আমরা কিন্তু সোর্সটাকে ডিসকানেক্ট করি নাই, আমরা সিম্পলি রেজিস্ট্যান্সের মানটা বাড়াই দিয়ে আমরা কিন্তু কারেন্ট ফ্লোটাকে স্টপ করলাম। হাই রেজিস্ট্যান্স আর্ক ইন্টারাপশন মেথডে এক্স্যাক্টলি আমরা সেটাই করব। হাই রেজিস্ট্যান্স আর্ক ইন্টারাপশন মেথডে আমাদের টার্গেট থাকবে এই যে ইলেকট্রিক আর্ক যে পাথটাতে ফ্লো করতেছে সেই পাথের রেজিস্ট্যান্সের পরিমাণটা আমরা ইনক্রিজ করব, এই পাথের রেজিস্ট্যান্সের মানটা আমরা ইনক্রিজ করব। এই পাথের রেজিস্ট্যান্সটা যদি আমরা সাফিসিয়েন্ট পরিমাণ ইনক্রিজ করতে পারি, দেন উই উইল বি এবল টু স্টপ দ্য কারেন্ট ফ্লো বিটুইন দিস পয়েন্ট এন্ড দিস পয়েন্ট। ক্লিয়ার কথাটা?
এখন রেজিস্ট্যান্সের মানটা কি করে বাড়াবো? অবভিয়াসলি তো তুমি এক্সটার্নালি কোনো একটা 100 মেগা ওহমের রেজিস্ট্যান্স গিয়ে সিরিজে হাত দিয়ে ওখানে বসে দিতে পারবে না, তাই না? দ্যাট ইজ নট প্র্যাকটিক্যালি ফিজিবল। সো তখন তোমাকে ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট নিতে হবে যে আসলে কিভাবে এই পাথের রেজিস্ট্যান্সটা বাড়ানো যায়। সো এখানে কিছু ফিজিবল সলিউশন দেওয়া আছে। দেখো যে এই পাথের রেজিস্ট্যান্সটা আমরা কিভাবে ইনক্রিজ করতে পারি। একটা হচ্ছে ইনক্রিজিং দ্য লেংথ অফ আর্ক। অবভিয়াসলি তোমরা জানো আর ইজ ইকুয়ালস টু সিম্পলি রো এল ডিভাইডেড বাই এ। সো তোমার যদি যেহেতু পাথ, এটা পাথের রেজিস্টিভিটি দ্যাট ইজ আয়োনাইজড এয়ার, সো রো উইল বি কনস্ট্যান্ট। ক্রস সেকশনের এরিয়া যদি কনস্ট্যান্ট হলো তাহলে আরটা ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য লেংথ। সো তার মানে ইলেকট্রিক আর্কের লেংথ যেটা এরকম আছে, ধরো ইনিশিয়াল লেংথটা এরকম আছে, এটাকে যদি সামহাও আমি লেংথটা এভাবে বাড়ায় দিতে পারি। খেয়াল করে দেখো এই দুইটার মধ্যে যদি কম্পেয়ার করো তাহলে এটার এল এর থেকে অবভিয়াসলি এটার এল এর মানটা কি বেশি না? এটা যদি L1, এটা যদি L2 হয়, দ্যাট মিন্স অবভিয়াসলি L2 ইজ গ্রেটার দ্যান L1, বলা যায়? জি জি স্যার। স্যার। ওকে, সো এল যদি তোমার বাড়ে তাহলে ডেফিনেটলি আর এর পরিমাণটা বাড়বে, তাই না? সো এভাবে তুমি এখানে সাফিসিয়েন্ট পরিমাণ এই আর্কের লেংথটা যদি বাড়ায় দিতে পারো এবং সেটা যদি সাফিসিয়েন্ট পরিমাণ ইনক্রিজ করে, দেন রেজিস্ট্যান্স উইল বি সাফিসিয়েন্টলি ইনক্রিজ। আর রেজিস্ট্যান্স যখন তোমার সাফিসিয়েন্টলি বেড়ে যাবে তখন স্যার একসময় লেন্থ বাড়াতে হবে কি করে স্যার? এখানে ধরো তুমি একটা হাই ফ্লো এয়ার দিলা, হাই ফ্লোর এয়ার যদি দাও তাহলে ইট উইল এক্সপ্যান্ড। কথা কি বুঝছো? এখানে যদি তুমি বাতাসের ফ্লো দাও তাহলে এই জি স্যার। এই যে তোমার আর্কটা তোমার এক্সপ্যান্ড হবে, সামনের দিকে বেড়ে যাবে। তো এটা এক্সপ্যান্ড হওয়া মানে তখন ইভেন্চুয়ালি তোমার লেংথের পরিমাণটা বাড়বে না? জি স্যার। তো এটা আসলে এবিসিবি একটা সার্কিট ব্রেকার আছে, এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার, ওইখানে আসলে এই টেকনিকটা ফলো করে। ওই টেকনিকে এখানে হচ্ছে যে হাই প্রেসারের এয়ার দেওয়া হয় আর্কটাকে নিভানোর জন্য। তো এই হাই প্রেসারের এয়ারটা দেখা যাচ্ছে যে তোমার ইলেকট্রিক আর্কের লেংথটাকে বাড়ায় দেয়। ইলেকট্রিক আর্কের লেংথটা যখন বেড়ে যাবে সাফিসিয়েন্টলি, তখন রেজিস্ট্যান্সও সাফিসিয়েন্টলি বাড়বে। আর রেজিস্ট্যান্স যখন সাফিসিয়েন্টলি বাড়বে তখন এক সময়, একটু আগে একটা এক্সাম্পল দেখালাম সার্কিট দিয়ে, সেটা তোমরা দেখছো যে রেজিস্ট্যান্সের মানটা সাফিসিয়েন্ট বাড়লে তোমার এক সময় ইলেকট্রিক কারেন্ট ফ্লোটা বন্ধ হবে। আর কারেন্ট ফ্লো বন্ধ হওয়া মানে এখানে তোমার ইলেকট্রিক একটা নিভে যাবে। ক্লিয়ার কথাটা? জি স্যার। কথা কি বুঝছো না বুঝছো নাই? জি স্যার, বুঝতে পারছি। সেকেন্ড পয়েন্টটা আসো। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে কুলিং দা আর্ক। কুলিং দা আর্ক বলতে আমরা যেটা বুঝি যে এই আর্ক পার্টটাকে তুমি যদি সাফিসিয়েন্ট পরিমাণ ঠান্ডা করতে পারো। জাস্ট এ মিনিট, হ্যাঁ, এক মিনিট। ওকে, সো তুমি যদি তোমরা যদি মানে আমরা যদি এই আর্ক পার্টটাকে সাফিসিয়েন্ট পরিমাণ ঠান্ডা করতে পারি, সো কারেন্ট ইজ অ্যাকচুয়ালি ফ্লোস বিকজ অফ দ্য এক্সাইটেড ইলেকট্রন, তাই না? তো তুমি ইলেকট্রনিক এক্সাইটেশনটা তুমি যদি একটু স্টপ করতে পারো তাহলে দেখা যাচ্ছে কারেন্টের পরিমাণটা কমে যাবে, তাই না? তো এই পার্টটাকে যেটা হয় যে কুলিং দা আর্ক করলে যেটা হয় যে আর্কটাকে তুমি সাফিসিয়েন্ট ঠান্ডা করলে এখানে দেখা যাচ্ছে যে তোমার কারেন্ট ফ্লোটা কমে যাবে। আর কারেন্ট ফ্লো কমে যাওয়া মানে ইভেন্চুয়ালি সেটা ভাইস ভার্সা কথা দাঁড়ায় যে তোমার রেজিস্ট্যান্সের পরিমাণটা বাড়লো। সো বাই দিস ওয়ে বা উইথ দিস ওয়ে যে কুলিং দা আর্ক, এই আর্কটাকে ঠান্ডা করেও সাফিসিয়েন্ট পরিমাণ ঠান্ডা করে আমরা ইলেকট্রিক আর্কটাকে নিভাইতে পারি। সো দিস ক্যান বি ডান বাই সাম ম্যাটেরিয়ালস। আমাদের কিছু ভালো কুলেন্ট ম্যাটেরিয়াল আছে যেগুলো আসলে ইনসুলেশন প্রপার্টিজ হোল্ড করে, সেগুলো দিয়ে আমরা এই আর্কটাকে সাফিসিয়েন্ট পরিমাণ ঠান্ডা করে আমরা রেজিস্ট্যান্সটা বাড়াই দিতে পারি। আর রেজিস্ট্যান্সটা ইভেন্চুয়ালি বাড়লে, সাফিসিয়েন্ট পরিমাণ যদি বাড়ে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমার কারেন্ট ফ্লোটা বন্ধ হয়ে যাবে। ক্লিয়ার এটা?
কথা কি জি বুঝছো না স্যার। বুঝো নাই? জি স্যার। জি স্যার। জি স্যার, সেকেন্ড ক্লিয়ার। পয়েন্টটা হচ্ছে তোমার রিডিউসিং দ্য ক্রস সেকশন এরিয়া অফ দ্য আর্ক। একটু আগে যেটা দেখলা আর ইজ ইকুয়ালস টু রো এল ডিভাইডেড বাই এ। সো এল এর সঙ্গে আর এর সম্পর্কটা যেমন প্রপোর্শনাল, ক্রস সেকশন এরিয়ার সাথে প্রপোর্শনাল সম্পর্কটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে তুমি ইভেন্চুয়ালি ক্রস সেকশনাল এরিয়াটা যদি তুমি কমাইতে পারো তাহলে রেজিস্ট্যান্সের পরিমাণটা বাড়বে, রেজিস্ট্যান্সের পরিমাণটা যদি বাড়ে কারেন্টটা বন্ধ হবে। বাট হাউ ব্যাড প্রবলেমটা হচ্ছে যে আর্ক পাতে ক্রস সেকশন এরিয়াটা কমানোটা একটু ডিফিকাল্ট। সো থিওরিটিক্যাল মেথডে এটা পসিবল হলেও প্র্যাকটিক্যালি এটা আসলে খুব একটা ওয়াইডলি ইউজড না বা ফিজিবল না, কারণ ক্রস সেকশন এরিয়াটা আসলে ডিপেন্ড করে তোমার দ্য অ্যামাউন্ট অফ ম্যাগনেটাইজড ফিল্ড। হ্যাঁ, এখানে ওই যে হাই কারেন্টের জন্য যে ম্যাগনেটাইজড ফিল্ডটা আসে সম্পূর্ণটা সেটার উপরে ডিপেন্ড করে। তো সেই জায়গাটাতে আমাদের কন্ট্রোলটা একটু কম থাকে। সো থিওরিটিক্যালি ইয়েস, ইউ ক্যান কন্ট্রোল দ্য cross sectional area of this path, you can control the resistivity or you can increase the resistivity, and with the increase of the resistivity eventually you can reduce the current. Theoretical way it is possible to do that, but practically এটা feasible না। আমরা প্র্যাকটিক্যালি সবচেয়ে ওয়াইজ যে মেথডটা আমরা ফলো করি সেটা হচ্ছে স্প্লিটিং এন্ড সিউইং দ্য ইলেকট্রিক আর্ক। স্প্লিটিং এন্ড সিউইং দ্য ইলেকট্রিক আর্ক টেকনিকটা হচ্ছে, আমি জানি না তোমরা আসলে মেশিনে তোমাদের কি অবস্থা, তোমরা মোটর দেখছো, মোটরের রোটরে এরকম কিছু তোমার হচ্ছে ইনসুলেশন লেয়ার থাকে ক্রস সেকশন করে। রোটরটা যদি দেখবা যে এখানে দেখবা যে এরকম কিছু খাঁজ কাটা থাকে, এবং প্রত্যেকটা খাঁজ কাটার মধ্যে বা এই 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 ভাঁজগুলোর মধ্যে বা এই ভ্যালিগুলোর মধ্যে দেখবা যে এক একটা ইনসুলেশন লেয়ার থাকে। তোমরা কি জানো এই 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 এইটা আসলে কেন করা হয়? মোটরের রোটরে এই এই পোর্শনটা কেন দেওয়া হয় এটা কি তোমরা জানো? না স্যার। মেশিন পড়ো নাই তোমরা? মেশিন পড়ো নাই? জি স্যার, পড়ছিলাম। এগুলা দেখানো হয় নাই? রেজিস্ট্যান্স। এটার আসলে দুইটা উদ্দেশ্য আছে। দুইটা উদ্দেশ্য হচ্ছে যে যখন তোমার হচ্ছে যে মোটরের রোটরটা ঘুরবে তখন এখানে একটা খুব হাই হাই পরিমাণ সেন্ট্রিফিউগাল ফোর্স হয়, বুঝছো? তো এই কন্ডাক্টর গুলোকে সাপোর্ট দেওয়ার জন্য এখানে তোমার হচ্ছে যে কিছু এরকম ভ্যালি ক্রিয়েট করা হয় যেগুলো আসলে সাপোর্ট দেয়। আর আরেকটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যে যদি এটা খুব এইরকম যদি তোমার না থাকে, এটা যদি কমপ্লিট একটা রাউন্ড শেপ হতো তাহলে এই রাউন্ড শেপ রোটরে তোমার হচ্ছে যে এডি কারেন্ট তৈরি হতো। ওকে, সো এই এডি কারেন্টটা যেটা করে সেটা হচ্ছে যে মেইন ফ্লাক্স যেটা থাকবে মেইন ফ্লাক্সকে ইন্টারঅ্যাকশন করে মেইন ফ্লাক্সের পরিমাণটা কমে দেয়। সো ইভেন্চুয়ালি মেইন ফ্লাক্সের পরিমাণটা যদি তোমার কমে যায় তখন দেখবা যে নেট প্রডিউস টর্ক এটা কমে যাবে, বিকজ দিস এডি কারেন্ট উইল ডেফিনেটলি ট্রাই টু ইন্টারঅ্যাক্ট উইথ দ্য মেইন ফ্লাক্স। তো এখন তুমি যদি এখানে এরকম ইনসুলেশন বার ক্রিয়েট করো তখন দেখা যাচ্ছে, খেয়াল করে দেখো, এডি কারেন্ট তোমার এখানে ডেভেলপ হলো, সরি এডি কারেন্ট তোমার এখানে ডেভেলপ হলো। ওকে, বাট সুবিধাটা যেটা হবে যে এই যে যেমন ধরো এখানে একটা এডি কারেন্ট তৈরি হলো, এখানে একটা এডি কারেন্ট তৈরি হলো, এখানে একটা এডি কারেন্ট তৈরি হলো, এখানে একটা এডি কারেন্ট তৈরি হলো। এখন এখানে ইনসুলেশন এই এই লেয়ার গুলা থাকার কারণে এই এডি কারেন্ট গুলার দেখো এই এডি কারেন্টের সাথে এই এডি কারেন্টের ডিরেক্ট কোনো সম্পর্ক নাই, এটার সাথে এটার কোনো ডিরেক্ট ইলেকট্রিক্যাল সম্পর্ক নাই, এটার সাথে এটার ডিরেক্ট কোনো ইলেকট্রিক্যাল সম্পর্ক নাই। সো দিস ইজ দ্য ওয়ে আমরা এডি কারেন্টটাকে উইকেনিং করে ফেলি বা একটু দুর্বল করে ফেলি, এবং দুর্বল হয়ে গেলে যেহেতু ডিরেক্ট কোনো ইলেকট্রিক্যাল কানেকশন নাই সো এডি কারেন্টটা সাস্টেন করতে পারবে না, যেটা এরকম কেসে সাস্টেন করবে। এখানে এডি কারেন্টটাকে রিমুভ করাটা তোমার জন্য খুব ডিফিকাল্ট হবে, বিকজ দে আর হাইলি ইলেকট্রিক্যালি কানেক্টেড টু ইচ আদার, এবং এটা কন্টিনিউয়ালি তোমার এই সারফেসে ফ্লো করবে। বাট এখানে তোমার এই ফ্যাসিলিটিসটা সে পাবে না, যেহেতু তারা একটার সাথে আরেকটা আইসোলেটেড আছে, তাদের শক্তির পরিমাণটা কমে যাবে এবং ইভেন্চুয়ালি তারা সাস্টেন করতে পারবে না। তো আমরা আসলে এই কনসেপ্টটাই এখানে নিয়ে আসবো স্প্লিটিং এন্ড সিউইং দ্য ইলেকট্রিক আর্ক টেকনিকে। এই টেকনিকে আসলে যেটা করা হয় সেটা হচ্ছে তোমরা একটু ফিগারের দিকে তাকালে বুঝবা যে এখানে এই যে আর্ক পাথ যেটা আছে এই আর্ক পাথে কিছু ইনসুলেশন বার প্রোভাইড করা হয়। হ্যাঁ, তো এরকম ইনসুলেশন বার যদি তুমি প্রোভাইড করো, এখানে এখানে ধরো ইনসুলেশন বার প্রোভাইড করছো, ইনসুলেশন বার প্রোভাইড করছো, রাইট? এখানে তোমার ইলেকট্রিক আর্কটা আছে। তো এখন তুমি যদি এখানে একটা হাই ফ্লো এয়ার তুমি যদি দাও তাহলে যেটা হবে যে তোমার এই আর্কের লেংথটা বেড়ে যাবে। তো আর্কের লেংথটা বেড়ে গেলে তখন দেখা যাচ্ছে যে ওই ইনসুলেশন বারের মধ্যে এভাবে চলে যাবে। এখন যখনই ইলেকট্রিক আর্কটাকে তুমি এই প্রেজেন্টের যে ইনসুলেশন বার গুলো আছে সেগুলোর ভিতরে যখন তুমি এইভাবে ইনসার্ট করবা তখন খেয়াল করে দেখো আমাদের ওই যে মোটরের বা রোটরে যেটা হলো, মোটর বা জেনারেটর রোটরে যে ঘটনা ঘটলো এখানেও একই ঘটনা ঘটলো। এই 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 কারেন্টের সাথে এই আর্কের কোনো সম্পর্ক নাই, ডিরেক্ট সম্পর্ক নাই, তাদের মধ্যে এখন ইনসুলেশন বার আছে।
এটার সাথে এটার কোনো ডিরেক্ট কোনো সম্পর্ক নাই, তাদের মধ্যে ইনসুলেশন বার আছে। তো যখনই এইগুলোর মধ্যে ডিরেক্ট কোনো ইলেকট্রিক্যাল কানেকশন থাকবে না, তখন এই ইলেকট্রিক তারগুলো দুর্বল হয়ে যাবে এবং এক সময় এগুলো কমপ্লিটলি নিভে যাবে। কথা কি ক্লিয়ার? এই টেকনিকটাকে আমরা বলতেছি স্প্লিটিং এন্ড চিউইং দ্য ইলেকট্রিক আর্ক। ঠিক আছে কথা? বুঝছো না বুঝো নাই? জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? স্যার প্রথমটা কিভাবে আমরা বাড়াবো? এটা এটা যদি আমরা এয়ার ফ্লো করি হাই ফ্লো তাহলে এয়ার কি স্যার? দিবা, এটা স্যার এক্সপ্যান্ড এটা হবে কি সামনে। স্প্রিং জাতীয় কিছু? স্প্রিং জাতীয় না, এটা স্প্রিং জাতীয় না, ইটস অনেকটা হচ্ছে যে তোমার গ্যাস লাইটার দেখছো, গ্যাস জি স্যার। লাইটার অন করার পরে তুমি যদি একটু ফু দাও, দেখছো আগুনগুলো একটু এক্সপ্যান্ড হয়ে যায়, জি স্যার। সামনের দিকে বেড়ে যায়, খেয়াল করছো? জি স্যার। তো এটা অনেকটা ওইরকম। সো এটা তো বাতাস, এখানে আসলে কি আছে তোমার জি স্যার, আয়োনাইজড এয়ার আছে। কথা কি বোঝা গেছে? বুঝতে তো পারছি। এই আয়োনাইজড এয়ারে তুমি যখন একটা হাই ফ্লোর এয়ারটা দিবা, তখন এটা এক্সপ্যান্ড হয়ে যাবে সামনের দিকে, বুঝছো? মানে বাতাসগুলা, জি স্যার। এই আয়োনাইজড এয়ার গুলা এই জায়গা থেকে সরে তখন এই জায়গাটাতে চলে আসবে। সো আয়োনাইজড এয়ার যেখানে যাবে ইভেন্চুয়ালি তোমার ইলেকট্রিক আর্কও সেখানে থাকবে। সিম্পল হিসাব। সো দিস ইজ হাউ দ্য ইলেকট্রিক আর্ক অ্যাকচুয়ালি এক্সপ্যান্ডেড। ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার। কারো কোশ্চেন আছে? জি স্যার। আর কারো কোশ্চেন আছে? না স্যার। কারো কোশ্চেন আছে আর এই টপিকসে? হ্যাঁ স্যার। আগাবো? ওকে। ওকে স্যার। কনফার্ম? কনফার্ম করো, কনফার্ম করো। হাই রেজিস্ট্যান্স আর্ক ইন্টারাকশন মেথডে কারো কোনো সমস্যা আছে? না হলে আমরা আমরা পরের না টপিকে চলে স্যার। যাই। এখন হাই রেজিস্ট্যান্স আর্ক ইন্টারাকশন মেথড, এটা এটা অ্যাকচুয়ালি তোমার হচ্ছে যে ডিসি সার্কিট ব্রেকার গুলো আছে সেগুলো, এবং আপ টু মিডিয়াম ভোল্টেজ সার্কিট এসি সার্কিট ব্রেকার গুলোতে সাধারণত এটা ইউজ করা হয়। বাট আমরা যখন হাই ভোল্টেজ বা এক্সট্রা হাই ভোল্টেজ বা আলট্রা হাই ভোল্টেজ এসি সার্কিট ব্রেকারের কথা চিন্তা করব, তখন আসলে দিস মেথড ইজ নট সুইটেবল। ওকে? কারণ এই মেথডে তোমার এই ইলেকট্রিক আর্কের রেজিস্ট্যান্সটা বাড়ানোর জন্য একটু তোমার সময় দরকার হয়। তো এই সময়টা থেকে আমরা আরেকটু ফাস্ট যাচ্ছি। তো আসলে এটা এই এই ওয়ে গুলাতে সেই ফাস্ট ইফেক্টিভনেস তুমি পাবা না। সো দ্যাটস ওয়াই আমরা আসলে হাই ভোল্টেজ, এক্সট্রা হাই ভোল্টেজ বা আলট্রা হাই ভোল্টেজ যখন আসলে কনসেপ্টটা আসবে, তখন আসলে তোমার এই মেথডটা ওয়াইজ 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 হবে না ইউজ করা। তার পরিবর্তে আমরা লো রেজিস্ট্যান্স বা জিরো পয়েন্ট আর্ক ইন্টারাকশন মেথডটা আমরা ইউজ করি। তো চলো আমরা লো রেজিস্ট্যান্স বা জিরো পয়েন্ট আর্ক ইন্টারাকশন মেথডটা দেখি সেটা কি। তো লো রেজিস্ট্যান্স আর্ক ইন্টারাকশন মেথডটা হচ্ছে এইরকম কনসেপ্ট যে এখানে ইলেকট্রিক আর্কটা তৈরি হলো। তো এখন এই ইলেকট্রিক আর্কটাকে নেভানোর জন্য আমরা এই এই যে কন্টাক্ট স্পেসটা আছে, এই কন্টাক্ট স্পেসের অ্যাক্রসে আমরা ডাইইলেকট্রিক স্ট্রেংথ বাড়াই দিই। ডাইইলেকট্রিক স্ট্রেংথ মানে হচ্ছে এখানে ইনসুলেশন ক্ষমতাটা আমরা ইনক্রিজ করব। সো ইনসুলেশন ক্ষমতা যদি তুমি ইভেন্চুয়ালি ইনক্রিজ করতে পারো, তাহলে দেখবা যে এই টার্মিনালের সাথে এই টার্মিনালের যে আয়োনাইজড এয়ার ছিল, সেই আয়োনাইজড এয়ার গুলাকে তুমি যদি ইনসুলেশন দিয়ে রিপ্লেস করে দিতে পারো, তাহলে ইভেন্চুয়ালি ইউ উইল বি এবল টু সাকসেসফুলি রিমুভ দিস ইলেকট্রিক আর্ক। এখন এই ইনসুলেশন লেয়ার গুলা কি হইতে পারে? এটা তোমার ইনসুলেটিং ওয়েল হইতে পারে, বা ইনসুলেটিং গ্যাস হইতে পারে যেটা এসএফসিস গ্যাস বলি, বা ইনসুলেটিং ওয়েল মানে যেটাকে আমরা পাইরোনিল বলি, সেটা হইতে পারে। সেগুলো ইনসার্ট করে আমরা এখানে ডাইইলেকট্রিক স্ট্রেংথের পরিমাণটা ইনক্রিজ করি, এন্ড উইথ দ্য ইনক্রিজ অফ ডাইইলেকট্রিক স্ট্রেংথ আমরা আসলে ইলেকট্রিক অ্যাক্টরকে নিভাই। টেকনিক এটাই। এখন এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে যে তুমি যখনই এই এই কন্টাক্ট স্পেসের অ্যাক্রসে ডাইইলেকট্রিক স্ট্রেংথের পরিমাণটা বাড়াইতে যাবা, এই ইলেকট্রিক আর্ক তোমাকে অপোজ করবে। ওকে? কারণ এই ইলেকট্রিক আর্ক চাইবে, বা এখানে যে আয়োনাইজড এয়ারটা আছে, যে আয়োনাইজড এয়ারের ভিতরে আসলে ইলেকট্রিক আর্কটা তৈরি হচ্ছে, তো সে আয়োনাইজড এয়ারটা আসলে যেটা চাই যে ও সাস্টেন করতে চাই বা ও কন্টিনিউ করতে চাই। তো ইভেন্চুয়ালি তুমি যদি যখন আসলে ডাইইলেকট্রিক স্ট্রেংথটা বাড়াতে চাইবা, ও তোমাকে একটা অপোজিট ইফেক্ট দিবে বা তোমাকে একটা বাধা দিবে। ওকে? এখন আমাদের তো আসলে এটা নিভাইতেই হবে, দের ইজ নো আদার অপশন। এখন এই ইলেকট্রিক আর্কের কার্ভটা আসলে মোটামুটি এরকম হয়, যদিও আমি এখানে পিওর সাইন ওয়েভ দেখাইছি, বাট মোর অর লেস লাইক দিস ওয়ে।
একটু হারমোনিয়াস কন্টেন্ট থাকে। হ্যাঁ, তো এই ইলেকট্রিক আর্কের বাধা দেওয়ার শক্তি এটা আসলে ডিপেন্ড করে এই ইকুয়েশনের উপরে, হাফ এল আই স্কোয়ার। ওকে, দিস ইজ দা ফোর্স বা দিস ইজ দা এনার্জি, যে এনার্জিতে আসলে তোমার ইলেকট্রিক আর্কটা আসলে তোমাকে তোমার ডাইইলেকট্রিক স্ট্রেংথ বাড়ানোর জন্য তোমাকে বাধা দেবে। এখন খেয়াল করে দেখো, এই ইলেকট্রিক আর্কের শক্তিটা ডিপেন্ড করতেছে কমপ্লিটলি কারেন্টের উপর। অলরাইট, সো যেখানে কারেন্টের পরিমাণটা বেশি সেখানে ইভেন্চুয়ালি ইলেকট্রিক আর্কের বাধা দেওয়ার শক্তিটার বাধা দেওয়ার ক্ষমতাটাও বেশি। সো এখন এই পয়েন্টে বা এই পয়েন্ট গুলাতে খেয়াল করে দেখো, এই পয়েন্ট গুলাতে আসলে তোমার কারেন্টের পরিমাণটা এত বেশি যে তোমার এখানে আসলে ইলেকট্রিক আর্কটাকে নিভাইতে হলে তোমাকে অনেক বেশি পরিমাণ ডাইইলেকট্রিক স্ট্রেংথ ব্যবহার করতে হবে। ক্লিয়ার কথাটা? কারণ তোমাকে তোমার ডাইইলেকট্রিক ইনক্রিজ করার যে স্ট্রেংথটা, সেই স্ট্রেংথের পরিমাণটা ইলেকট্রিক আর্কের বাধা দেওয়ার শক্তির পরিমাণের থেকে বেশি হতে হবে। দ্যাটস ফর এভিডেন্ট। যদি এটা না হয় তাহলে কিন্তু তুমি এখানে ডাইইলেকট্রিক স্ট্রেংথ বাড়াইতে পারবা না। আর তুমি যদি ডাইইলেকট্রিক স্ট্রেংথ বাড়াতে না পারো তাহলে কিন্তু ইলেকট্রিক আর্কটাকে তুমি রিমুভ করতে পারবা না। ক্লিয়ার কনসেপ্টটা? কথা কি বোঝা গেছে না যায় না? স্যার আরেকবার বলেন। জি স্যার। ধরো আমি তোমাকে বললাম যে তুমি তোমার ক্লাসে যে কোনো একজনের সাথে তোমাকে মারামারি করতে হবে। তুমি কার সাথে মারামারি করবা? বলো, কার সাথে মারামারি করবা? স্যার, যার সাথে পারবে। যার সাথে পারবে। যার সাথে কিসে পারবে? শক্তিতে পারবে। শক্তিতে পারবে, এক্স্যাক্টলি, দ্যাটস দ্য ফ্যাক্ট। কারণ তো তুমি স্বেচ্ছায় তুমি যদি ফাইট দাও, তুমি কি মার খেয়ে আসতে চাও? তুমি কি মার খেয়ে আসতে চাও আরেকজনের সাথে ফাইট দিতে? না স্যার। স্বাভাবিকভাবে ইউ ওয়ান্ট টু বি উইনার, সো আমরা উইনার হতে চাই। যেটা বললাম যে এই আর্কের শক্তিটা হচ্ছে এই ইকুয়েশন দিয়ে প্রকাশ করা হয়। তো এই ইকুয়েশনে খেয়াল করে দেখো, আর্কের শক্তির পরিমাণটা ডিপেন্ড করে কারেন্টের উপরে। কারেন্টের মানটা যত বেশি, যেহেতু স্কোয়ার আছে, শুধুমাত্র পজিটিভ না নেগেটিভও কিন্তু কারেন্টের শক্তির পরিমাণটা আছে, রাইট? যেহেতু স্কোয়ার আছে, ইভেন্চুয়ালি কথা যেটা দাঁড়ায়, তুমি যদি এটা স্কোয়ার চিন্তা করো তাহলে দেখবা যে স্কোয়ার হওয়ার কারণে নেগেটিভ গুলো এরকম পজিটিভ হয়ে আসে। ওকে, এরকম পজিটিভ হয়ে আসে স্কোয়ারের কারণে। তো খেয়াল করে দেখো, কারেন্টের পরিমাণটা যত বেশি হবে তোমার ইলেকট্রিক আর্কের বাধা দেওয়ার পরিমাণটা তত বেশি হবে। তো তুমি তো ইলেকট্রিক আর্কের সাথে ফাইট দিয়ে উইনার হতে চাও, তাই না? তো তার মানে তোমাকে এমন কিছু পয়েন্ট বের করতে হবে যে পয়েন্ট গুলাতে আসলে ইলেকট্রিক আর্কের শক্তির পরিমাণটা বা বাধা দেওয়ার ক্যাপাবিলিটিটা খুব কম। তো এরকম পয়েন্ট কোথায় হইতে পারে একটু আইডেন্টিফাই করো তো। এই পয়েন্টে কি বাধা দেওয়ার পরিমাণটা কম, না স্যার। বেশি? এই পয়েন্টে কম স্যার। কম। কি করে কম? এটা স্কোয়ার করলে বেশি কি স্যার। কম হয় না বেশি হয়? বেশি। নেগেটিভ কে স্কোয়ার করলে কি পজিটিভ হয় না? জি স্যার পজিটিভ। জি স্যার, তাহলে এটা কম বেশি। কি করে হলো? খেয়াল স্যার করে দেখো, তাহলে যে জিরো লাইনে। জিরো লাইন, এক্স্যাক্টলি। শুধুমাত্র এই যে 0 পয়েন্ট যখন আসবে তখন আসলে ইলেকট্রিক আর্কে বাধা দেওয়ার শক্তির পরিমাণটা কম, তাই না? ইনফ্যাক্ট নাই বললেই চলে। জি স্যার। তাহলে আমরা ইলেকট্রিক আর্কের এখানে ইলেকট্রিক আর্কের যে পাথটা আছে সেই পাথের ডাইইলেকট্রিক স্ট্রেংথের পরিমাণটা আমরা কখন বাড়াবো? যখন আমার আর্কের বাধা দেওয়ার শক্তির পরিমাণটা কম, রাইট? এবং ইভেন্চুয়ালি সেটা আসতেছে কি, সেটা আসতেছে আমার 0 পয়েন্ট, তাই না? জি স্যার। তো তার মানে আমরা এই মেথডে যেটা করি, আমরা এখানে ইলেকট্রিক আর্কটাকে নিভানোর জন্য আমরা এখানে কিছু ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল বা কিছু ইনসুলেশন ম্যাটেরিয়াল আমরা এখানে ইনসার্ট করি। কখন ইনসার্ট করি? আমরা যে কোনো সময় ইনসার্ট করি না, আমরা যে কোনো সময় ইনসার্ট করি না। তার পরিবর্তে এই ইলেকট্রিক আর্কের কারেন্টটা যখন জিরোতে আসবে বা জিরোর কাছাকাছি আসবে, তখন আমরা জানি যে যেহেতু কারেন্টের পরিমাণটা তখন সবচেয়ে কম হবে, তার মানে ইলেকট্রিক আর্কের বাধা দেওয়ার পরিমাণটাও সবচেয়ে কম হবে। সো ওই পয়েন্ট গুলোতে আমরা পিক করব ডাইইলেকট্রিক স্ট্রেংথ ইনক্রিজ করার, এবং ইভেন্চুয়ালি সেটা যদি আমরা সাকসেসফুলি করতে পারি, যেমন এই পয়েন্টে আমি যদি ডাইইলেকট্রিক স্ট্রেংথের পরিমাণটা বাড়াই দিতে চাই তাহলে কিন্তু আমি ইজিলি বাড়াই দিতে পারবো। কেন বাড়াই দিতে পারবো? কারণ এই পয়েন্টে আসলে ইলেকট্রিক আর্কের বাধা দেওয়ার ক্ষমতাই নাই। ক্লিয়ার? বুঝছো না জি বুঝো না? স্যার। সো জি দ্যাটস স্যার হোয়াই বুঝতে এটাকে আমরা পারছি। বলতেছি আসলে লো রেজিস্ট্যান্স বা 0 পয়েন্ট আর্ক ইন্টারাকশন। এই ওয়েতে যেটা আমরা করি যে এই এসি কারেন্টটা বাই ডিফল্ট ন্যাচারাল একটা 0 থাকার কারণে আর্কের কারেন্টটা যখন 0 তে পৌঁছাবে বা 0-র কাছাকাছি যখন পৌঁছাবে, খুব কাছাকাছি যখন পৌঁছাবে, তখন আমরা সে সময় এই কন্টাক্ট স্পেসের অ্যাক্রসে উই উইল ইনক্রিজ দ্য ডাইইলেকট্রিক স্ট্রেংথ বাই ইনক্রিজিং দ্য ইনসুলেশন ম্যাটেরিয়াল। ওকে, এবং এটা আমরা করলে তখন দেখা যাচ্ছে যে তোমার এখানে ডাইইলেকট্রিক স্ট্রেংথের পরিমাণটা বেড়ে যাবে এবং সাকসেসফুলি তোমার ইলেকট্রিক আর্কটা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নিভে যাবে। ক্লিয়ার?
বোঝা জি গেছে? স্যার। ওকে, কারো কোনো কোশ্চেন জি আছে স্যার। কিনা দেখো। কারো কোনো কোশ্চেন আছে কিনা দেখ। না স্যার। কনফার্ম করো। না স্যার। নাই স্যার। বাকি তোমাদের কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। কনফার্ম? জি স্যার। আগাবো আমরা। হ্যাঁ স্যার। এটা হচ্ছে যে তোমার এই টপিকটা আসলে মেইনলি তোমাদের অ্যাসাইনমেন্ট, ক্লাসিফিকেশন অফ সার্কিট ব্রেকার বেসড অন আর্ক কোয়েন্সিং মিডিয়াম। স্যার একটু জুমটা কমাই দেন। জুম কমাই দিব মানে? স্যার ডিসপ্লে তো দেখতে পাচ্ছি না। কে তুমি? ওকে স্যার, ঠিক আছে। তুমি তোমার জুম কমাও। তুমি তোমার এন্ডে জুম কমাইছো? স্ক্রিন ঠিক আছে স্যার। বাকিদের স্ক্রিনের সমস্যা হচ্ছে? না স্যার। না স্যার, ঠিক আছে। ক্লাসিফিকেশন অফ সার্কিট ব্রেকার বেসড অন আর্ক কোয়েন্সিং মিডিয়াম, এটা সার্কিট ব্রেকারের আসলে নামকরণ করা হয় কি জানো? করা হয় যে ওই সার্কিট ব্রেকারে পার্টিকুলার যে ইলেকট্রিক আর্কটা তৈরি হবে, সেই ইলেকট্রিক আর্কটাকে তুমি কি মিডিয়াম দিয়ে এক্সটিংগুইশ করবা বা কি মিডিয়াম দিয়ে নিভাবা তার উপরে বেস করে। যেমন ধরো এয়ার সার্কিট ব্রেকার, তো এয়ার সার্কিট ব্রেকার যখন আমি বলবো তখন তোমাকে বুঝতে হবে যে এই সার্কিট ব্রেকারে যে ইলেকট্রিক আর্কটা তৈরি হবে সেই ইলেকট্রিক আর্কটাকে আমরা এক্সটিংগুইশ করব ন্যাচারাল এয়ার দিয়ে। আমি যদি বলি এয়ার প্লাস সার্কিট ব্রেকার বা এবিসিবি, তখন তোমার বুঝতে হবে যে এই সার্কিট ব্রেকারে ইলেকট্রিক আর্কটা তোমার এয়ার ব্লাস্ট মানে একটা হাই প্রেসারাইজ এয়ার দিয়ে তোমার রিমুভ হবে। তারপরে ধরো ওয়েল সার্কিট ব্রেকার বা মিনিমাম ওয়েল সার্কিট ব্রেকার এমওসিবি, এই দুটাতে তোমরা ইলেকট্রিক আর্কটাকে এক্সটিংগুইশ হবে তোমার ইনসুলেটিং ওয়েল দিয়ে। দেন এইচএফসি গ্যাস ইনসুলেটেড সার্কিট ব্রেকার, যেটাকে আমরা বলি সালফার হেক্সাফ্লোরাইড। সালফার হেক্সাফ্লোরাইড এক ধরনের ইনসুলেটিং গ্যাস, এটার ইনসুলেটিং ক্ষমতা অনেক ভালো এবং এটা ওয়ান অফ দ্য পপুলারলি ইউজড সার্কিট ব্রেকার গুলোর মধ্যে একটা। ঠিক আছে, তো এখানেও দেখা যাচ্ছে যে ওই যে তোমার যেটা বলছিলাম তোমাদেরকে যে আমরা ইলেকট্রিক ইলেকট্রিক পাথের ভিতরে আমরা ডাইলেকট্রিক স্ট্রেংথের পরিমাণটা বাড়াই দিই বাই ইনক্রিজিং দিস সালফার হেক্সাফ্লোরাইড গ্যাস। আর্কটাকে নিমানোর সময় এখানে আমরা সালফার হেক্সাফ্লোরাইড গ্যাসের পরিমাণটা আমরা ইনক্রিজ করি বা প্রেসারটা আমরা ইনক্রিজ করি, এন্ড দাস আমরা ইনক্রিজ করি আমরা তোমার ইনসুলেশন বা ডাইলেকট্রিক স্ট্রেংথটা আমরা বাড়াই দিই দুটা পয়েন্টের মধ্যে এবং এভাবে রিমুভ করি। ওকে, তারপরে রিসেন্ট টেকনিক আছে যেটাকে আমরা ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার বলি বা ভিসিবি বলি। খেয়াল করে দেখো এই প্রত্যেকটা সার্কিট ব্রেকারের নাম আসলে অ্যাসোসিয়েটেড আছে যে ওই সার্কিট ব্রেকারে তুমি ইলেকট্রিক আর্কটাকে এক্সটিংগুইশ করতেছো কিতে সেটার উপরে নির্ভর করে। তোমাদের অ্যাসাইনমেন্ট, ফার্স্ট অ্যাসাইনমেন্ট হচ্ছে এই প্রত্যেকটা সার্কিট ব্রেকারের ডিটেলস লিখবা। ডিটেলস লিখবা মানে তাদের অপারেশন লিখবা, তাদের ভোল্টেজ লেভেল কত কত ভোল্টেজ লেভেল পর্যন্ত ম্যাক্সিমাম ইউজ করতে পারবা, তাদের ম্যাক্সিমাম ব্রেকিং পাওয়ারটা বা ব্রেকিং ক্যাপাসিটিটা কত হইতে পারে সেগুলো ইনফরমেশন নিয়ে আসবা, তাদের অ্যাডভান্টেজ কি তাদের ডিসঅ্যাডভান্টেজ কি। যেমন ধরো আমি একটু বুঝাই দিই তোমাদেরকে এয়ার সার্কিট ব্রেকার। সো এয়ার সার্কিট ব্রেকার দেখা যাচ্ছে যে ইট ইজ ডিজাইন টু অপারেট, দেখা যাচ্ছে যে 11 কেভি পর্যন্ত খুব ভালো কাজ করে বা ম্যাক্সিমাম হয়তো তোমার 33 কেভি ভোল্টেজ পর্যন্ত তুমি এটা ইউজ করতে পারবা। বাট আমাদের ভোল্টেজ লেভেল তো এরকম আছে যে 132 কেভি আছে, 230 কেভি আছে, রাইট? সো এই ভোল্টেজ গুলাতে দেখা যাচ্ছে যে এয়ার সার্কিট ব্রেকার ইজ নট সুইটেবল অপশন। সো এইগুলো হচ্ছে তার ভোল্টেজ লেভেল। তারপর হয়তো দেখা যাচ্ছে যে 11 কেভি বা 33 কেভি একটা সিস্টেম ইউজ করলা, কতটুকু ব্রেকিং ক্যাপাসিটি বা কতটুকু পাওয়ার এই সার্কিট ব্রেকার সেফলি হ্যান্ডেল করতে পারবে ডিউরিং ফল্ট ইন্টারাকশন সেগুলো ইনফরমেশন নিয়ে আসবা। এয়ার সার্কিট ব্রেকার আসলে কিভাবে অপারেট করে সেগুলো ইনফরমেশন দিবা। এয়ার সার্কিট ব্রেকারের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি সেগুলো লিখবো। যেমন একটা এভিডেন্ট অ্যাডভান্টেজ হচ্ছে যে এই সার্কিট ব্রেকারটা তোমার যেহেতু ন্যাচারাল এয়ারটা দিয়ে তুমি এক্সটিংগুইশ করো, তো এই সার্কিট ব্রেকারকে তুমি কিন্তু ইনডোর কনস্ট্রাকশনের জন্য ইউজ করতে পারবে না। কথা কি বোঝা গেছে? যেমন ধরো একটা ট্রান্সফরমারকে তুমি প্রোটেকশন দিছো একটা সার্কিট ব্রেকার দিয়ে, বা ট্রান্সফরমারটা একটা বিল্ডিং এর মধ্যে আছে, তো স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে যে তুমি একটা ক্লোজ ডোর বা একটা ক্লোজ বিল্ডিং এর মধ্যে যদি তুমি কোনো এই এয়ার সার্কিট ব্রেকারটাকে রাখো, তো সেখানে ন্যাচারাল এয়ার সার্কুলেশনের একটা প্রবলেম হবে। দিস উইল বি দ্য ডিসঅ্যাডভান্টেজ, যেটা ইনডোরে তুমি ইউজ করতে পারবে না। বাট এটার আবার একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে দেখা যাচ্ছে যে তোমার বাতাস তো আর কিনা লাগতেছে না, ইট ইজ ন্যাচারালি অ্যাভেলেবল, তাই না? তো সেক্ষেত্রে হয়তো সার্কিট ব্রেকারটা একটু চিপ হবে। তো এই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এইগুলোও তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টে হাইলাইট করবা। কথা কি বোঝা গেছে? জি স্যার। তো ইন দিস ওয়ে সাবমিটেড।
তোমাদের যখন ইচ্ছা তখন করো, কোনো সমস্যা নাই, বাট মিডে এগুলার ভিতরে আমি কোশ্চেন করবো তোমাদের। ওকে স্যার। ঠিক আছে, এগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি এগুলো ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ডিটেলসে যাব না, এগুলাতে বোঝার কিছু নাই, এগুলো তোমরা পড়লেই বুঝতে পারবা, নিজেরা পড়ে নিবে। যেমন ধরো ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার নিয়ে বলা যেতে পারে। ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার মানে কি, সার্কিট ব্রেকারের কন্ট্যাক্টটা একটা ভ্যাকুয়াম প্লেসের মধ্যে থাকে। তো খেয়াল করে দেখো, ইলেকট্রিক আর্কটা তৈরি হয় কিন্তু বাতাসের জন্য, এখানে আয়োনাইজড এয়ারের জন্য ইলেকট্রিক আর্কটা তৈরি হয়। তো এখানে যদি আসলে কোনো ভ্যাকুয়াম যদি হয়, কোনো যদি বাতাসই না থাকে, তাহলে কি এখানে ইলেকট্রিক আর্ক তৈরি হবে? এখানে কিন্তু ইলেকট্রিক আর্ক তৈরি হবে না। ইলেকট্রিক আর্ক যদি তৈরি না হয়, তাহলে ইভেন্চুয়ালি দেখা যাচ্ছে যে ইলেকট্রিক আর্ক নিবানোর জন্য অ্যাডিশনাল কোনো ম্যাটেরিয়ালের তোমার দরকার হচ্ছে না। তো তুমি যদি অ্যাডভান্টেজের কথা চিন্তা করো, যেহেতু তোমার অ্যাডিশনাল কোনো ইনসুলেশন ম্যাটেরিয়াল লাগতেছে না, সো ইট ইজ অ্যাডভান্টেজ। ইলেকট্রিক আর্কটা নিভানোর জন্য তোমার কোনো সময় স্যার লাগতেছে একটু না। স্লো যান, বুঝতে পারতেছি না। কোথায় বুঝো নাই? কোথায় স্যার বুঝো নাই? একটু স্লো কথা বলেন স্যার। আচ্ছা, ভ্যাকুয়াম সার্কিট ব্রেকারটা হচ্ছে যে কন্ট্যাক্টটাকে তুমি একটা ধরো ভ্যাকুয়ামে রাখছো। ভ্যাকুয়াম মানে কি, সেখানে কোনো বাতাস আছে? নাই স্যার, ভ্যাকুয়াম মানে সবকিছু বের করা। ইভেন্চুয়ালি ইলেকট্রিক আর্কটা তৈরি হয় কেন বলো তো? ইলেকট্রিক আর্কটা তৈরি হয় হচ্ছে যে এই কন্ট্যাক্টটাকে যখন তুমি ওপেন করো, তখন এখানে কিছু কন্ট্যাক্ট স্পেসের অ্যাক্রসে কিছু এয়ার আসে না, এয়ারটা আয়োনাইজড হয়ে যায় না, এয়ারটা আয়োনাইজড হয়ে যাওয়ার পরেই কিন্তু তোমার হচ্ছে আয়োনাইজড এয়ারের থ্রু থেকে এই পয়েন্ট টু এই পয়েন্ট কারেন্ট ফ্লো করে, যেটাকে আমরা ইলেকট্রিক আর্ক বলতেছি। সেটা আমরা ভিজুয়ালাইজ করি, আমরা এটা ডিসকাস করছি না? জি স্যার। ওকে, এখন স্মৃতি দেখো, এখানে যদি তোমার ভ্যাকুয়াম হয়, ভ্যাকুয়াম মানে এখানে কোনো বাতাস আছে? না স্যার। বাতাস যদি না থাকে, তাহলে এখানে কোনো আয়োনাইজড এয়ার আসবে? না স্যার। আয়োনাইজড এয়ার যদি না আসে, তাহলে এখানে কোনো ইলেকট্রিক আর্ক তৈরি হবে? না স্যার। আচ্ছা, ইলেকট্রিক আর্ক যদি তৈরি না হয়, তাহলে সেটা নিভানোর জন্য তোমার কোনো এক্সেসিভ গ্যাস বা কোনো তেল বা কোনো এয়ার লাগবে? কিছুই লাগবে না স্যার। কিছুই লাগবে না। তাহলে তোমার খরচ বাঁচলো না? জি স্যার। তোমার সার্কিট ব্রেকার ইন্টারাপ্টের খরচ একটু বেঁচে গেল না, যেহেতু তোমার অ্যাডিশনাল কোনো ম্যাটেরিয়াল লাগতেছে না আর্কটাকে এক্সটিংগুইশ করার জন্য। সো ইউ আর সেভিং দ্য কস্ট, তাই না? জি স্যার। তো এটা কিন্তু একটা অ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ না? জি স্যার। আবার ফল্ট ইন্টারাপশনের কথা চিন্তা করো, এই সার্কিট ব্রেকার যেটার ইলেকট্রিক আর্ক আছে, এই ইলেকট্রিক আর্ক নিভানোর জন্য তোমার একটু সময় দরকার না? সে তুমি তেল দিয়ে করো আর গ্যাস দিয়ে করো, যাই দিয়ে করো না কেন, সময় দরকার কি? জি স্যার, কিছু জি সময় তো স্যার, লাগবে। কিছু সময় লাগবে না? জি স্যার। এখানে সেই সময়টা লাগবে? না স্যার। লাগবে না। তার মানে এটার অপারেশনও অনেক ফাস্ট হলো। ক্লিয়ার? তার মানে এইরকম দুইটা এভিডেন্ট অ্যাডভান্টেজ তুমি এখানে পাচ্ছ না? জি স্যার। কিন্তু আবার ডিসঅ্যাডভান্টেজও আছে। ডিসঅ্যাডভান্টেজটা কি, ধরো কোনো কারণে তুমি তুমি ধরে নিছো যে এটা ভ্যাকুয়াম, বাট কোনো কারণে ধরো এখানে হালকা কিছু বাতাস থেকে গেছে, থাকতে পারে না, হয়তো কোনো একটা লিকেজ হয়েছে যেটা তুমি খেয়াল করো নাই। তো লিকেজের কারণে এখানে কিছু এয়ার আসবে না? জি স্যার, আসবে। সেরকম কেসে কি কি হবে চিন্তা করে দেখো, সেরকম কেসে কিন্তু অপারেশনটা ডিজাস্টার। ডিজাস্টার মানে এখানে বাতাস আসলেই কিন্তু আয়োনাইজড হয়ে যাবে, আয়োনাইজড হয়ে গেলেই এখানে তোমার ইলেকট্রিক আর্ক হবে, তাই না? খেয়াল করে দেখো, এই প্রত্যেকটা সার্কিট ব্রেকার ইলেকট্রিক আর্কটাকে নিভানোর ব্যবস্থা আছে, শুধুমাত্র এটা ছাড়া। ঠিক আছে না ঠিক নাই? কারণ এই টপোলজিতে জি তুমি স্যার। কি চিন্তা করছো, এই টপোলজিতে আমরা চিন্তা করছি যে এখানে কোনো ইলেকট্রিক আর্ক তৈরি হবে না, বাট ডিউ টু ইমপারফেকশনস অফ দ্য ম্যানুফ্যাকচারিং প্রসেস, বা ধরো কোনো কারণে যদি এখানে কোনো লিকেজ হয়ে যায়, তাহলে দেখা যাচ্ছে যে এই সার্কিট ব্রেকারে কিন্তু ইলেকট্রিক আর্কটাকে তুমি আর রিমুভ করতে পারবে না, কারণ তোমার মেকানিজমই নাই আছে। তাহলে সেই দিকে এটা একটা ডিসঅ্যাডভান্টেজ, যে কোনো কারণে লিকেজ যদি চলে আসে, তাহলে এই সার্কিট ব্রেকারের সেফটিটা পুরোপুরি কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে। তখন কিন্তু আলটিমেটলি তুমি এখানে ফল্টটাকে ক্লিয়ার করতে পারতেছো না, স্যার এই পারতেছো? এয়ারটা কোনোভাবে রিমুভ করা যাবে না? কিভাবে রিমুভ করো যদি তোমার এখানে লিকেজ হয় একটা? সে যাবে কিনা সেটা বলতেছি, কিভাবে যাবে? না, তোমাকে রিপেয়ার করে। রিপেয়ার তো করবা, সেটা তো ঠিক আছে, রিপেয়ার করবা সেটা ঠিক আছে, কিন্তু তোমার ফল্ট, তুমি আর্কটাকে রিমুভ করতে পারবা? না স্যার। তুমি খেয়াল করো নাই, কোনো কারণে তুমি কনসিয়াসলি খেয়াল করো নাই যে তোমার এখানে ভ্যাকুয়াম হয় নাই, এটা হতে পারে না? জি স্যার, হতেই বা পারে। তুমি হয়তো জানোই না যে এখানে একটা লিকেজ আছে, তুমি মনে করছো যে তোমার এটা ভ্যাকুয়াম আছে, বাট অ্যাকচুয়ালি হয়তো ভ্যাকুয়াম নাই, এটাও তো হতে পারে নাকি? তো এরকম কেসে আনসার্টেন হয়ে যাচ্ছে না ফল্ট ইন্টারাপশনটা? জি স্যার। তখন কি হবে, তখন এই আশেপাশে যা যা ইকুইপমেন্টকে তুমি প্রোটেকশন দেওয়ার চেষ্টা করতে, সবগুলাই নষ্ট হয়ে যাবে, ড্যামেজ হয়ে যাবে। তো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ হতে পারে, পটেনশিয়াল ডিসঅ্যাডভান্টেজ, কিন্তু এটা একটা হতে পারে, হতে পারে না? কথা জি কি স্যার। বুঝছো? তো
তো এইগুলাই আসলে আমি তোমাদেরকে এখানে শিখতে বলছি যে থ্রুআউট ইউর অ্যাসাইনমেন্ট তোমরা আসলে অপারেশন, পাওয়ার লেভেল, ভোল্টেজ লেভেল এবং মোস্ট ইম্পর্টেন্টলি প্রত্যেকটা সার্কিট ব্রেকারের অ্যাডভান্টেজ কি আছে, ডিসঅ্যাডভান্টেজ কি আছে বা লিমিটেশন কি আছে, এগুলো তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টে তুলে ধরবা। ঠিক আছে? ওকে স্যার। কথা ক্লিয়ার? জি স্যার। জি স্যার, ক্লিয়ার। কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। কনফার্ম? জি স্যার। আগাবো? জি স্যার, আগানো যায়। ওকে, তোমাদের পরীক্ষা কবে হচ্ছে বলো তো? তোমাদের পরীক্ষা কবে হচ্ছে? 17 তারিখ থেকে শুরু। 17 তারিখ থেকে আপনার পরীক্ষা 18 তারিখে। কত তারিখে? 18 তারিখ স্যার। আপনার পরীক্ষা 18 তারিখে স্যার। Okay. আচ্ছা, তোমাদের আরো একটা ক্লাস পাচ্ছি তাই না? আরো একটা ক্লাসে এই লেকচারটা শেষ হয়ে যাবে। তাহলে আজকে আমি এন্ড করি, তোমরা আপাতত এই পর্যন্ত থাকো, আমি পরের ক্লাসে আবার বাকি অংশটুকু কন্টিনিউ করব, দেন মিড টার্মের সিলেবাসটা তোমাদের ডিক্লেয়ার করে দেবো। ঠিক আছে? ওকে স্যার। জি স্যার। হ্যাঁ ঠিক আছে, পরের ক্লাসে টেনে আগে দিব। ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, তাহলে তোমাদের যদি আজকের স্যার লেকচারে কালকে তো আমাদের ক্লাস আছে, কালকে নেবেন? কালকে কয়টা থেকে ক্লাস আছে? সন্ধ্যার দিকে স্যার, কয়টা 6টা। টাইম বলো, একটু স্যার, টাইম বলো কয়টায়? স্যার একটু দেখে বলতেছি। আচ্ছা দেখে তাহলে আমাকে জানাও কালকে তোমাদের ক্লাস টাইমটা কখন। আমি যদি ইউনিভার্সিটিতে কোনো কাজ না থাকে দেন আমি কালকে তাহলে তোমাদের ক্লাস নিব। ঠিক আছে? আর যদি না নিতে পারি নেক্সট ফ্রাইডে নিব। নেক্সট ফ্রাইডে ইজ এনাফ। ওকে? ওকে স্যার। জি স্যার, ফ্রাইডেতেই নিন। না, কালকে আমাকে জানাবা, আমি যদি ইউনিভার্সিটি শিডিউল আমার ওই সময় যদি কোনো কাজ না থাকে দেন কালকে ক্লাস নিব। স্যার 6টা থেকে আছে আপনার ক্লাস। ঠিক আছে, আমি দেখি কালকে শিডিউল যদি না থাকে আমি তোমাদেরকে শিডিউল জানাই দিব ক্লাস। ঠিক আছে? ঠিক আছে স্যার। আজকে ওকে আর স্যার, কার কোনো আসসালামু আলাইকুম। কোশ্চেন আছে আজকে টপিকস এর উপর পর্যন্ত? স্যার। না স্যার। কনফার্ম? জি স্যার। কনফার্ম করো। জি স্যার। ঠিক আছে, তাহলে আজকে এন্ড দিচ্ছি, পরের ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।